বছরের শেষ দিন, হাড় হিম করা ঠান্ডা, তার মধ্যেও চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে তপ্ত হয়ে উঠল রাজ্য রাজনীতি। কারণ আর কয়েক মাস পরেই 26শে বিধানসভা ভোট। বুকে লিখে নিন, এবার আমাদের সরকার। একদিকে যখন 26-এর টার্গেট বেঁধে দিলেন অমিত শাহ, তখন ভোটার তালিকায় ভোট চুরি রুখতে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুনানি কেন্দ্রে থাকতে দিতেই হবে বিএলএ-2দের। জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের পর এভাবেই হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। এই নিয়ে আমরা একের পর এক ইস্যু নিয়ে আলোচনা করব। স্টুডিওতে আমাদের সঙ্গে অতিথিরা রয়েছেন, কিন্তু তার আগে আপনাদের দেখাবো যে একেবারে রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে তো বৈঠক রয়েছেই, তারপরে বুথ স্তরের নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে ঠিক কি বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিধায়কদের নিজের এলাকায় আরো বেশি করে সময় দিতে হবে। ফের টিকিট পেতে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে তাঁদের। এলাকায় সক্রিয় হতে হবে প্রাক্তন সাংসদদেরও। মাত্র 24 ঘন্টা আগেই 26-এর বিধানসভা নির্বাচনে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার হুঙ্কার ছেড়েছিলেন অমিত শাহ। আর বুধবার একেবারে বিধায়কদের হোমওয়ার্ক দিয়ে দিলেন হোম মিনিস্টার। বুধবার সকাল 11:30টায় সল্টলেকের অলচেয়ার হোটেলে বিজেপির সমস্ত বিধায়ক, বর্তমান ও প্রাক্তন সাংসদদের নিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে ডাক পেয়েছিলেন 2024-এর লোকসভা ভোটে পরাজিত বিজেপি প্রার্থীরাও। কয়েক মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের মহারণ। সূত্রের খবর, তার আগে এদিনের বৈঠকে বিধায়কদের ক্ষেত্রে একেবারে হোম টাস্ক বেঁধে দেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিধায়কদের নিজের নিজের নির্বাচনী এলাকায় আরো বেশি করে সক্রিয় হতে হবে, কাজ বাড়াতে হবে। অমিত শাহর নির্দেশ, সপ্তাহে অন্তত 4 দিন নিজের নির্বাচনী এলাকায় থাকতে হবে। সেই 4 দিনের প্রত্যেক দিন কমপক্ষে 5টি করে পথসভা করতে হবে বিধায়কদের। মুখ হিসেবে বিধায়ককে সামনে রেখেই সংশ্লিষ্ট এলাকায় যাবতীয় কর্মসূচি করবে দল। সূত্রের খবর, অমিত শাহ বলেন, পুনরায় অর্থাৎ 2026-এর বিধানসভা ভোটে টিকিট পেতে গেলে আগামী 2 মাসে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে বিধায়কদের। বিধানসভা ভোটের জন্য হাতে আছে আর মাত্র কয়েক মাস। বুধবার সল্টলেকে বিধায়কদের সাথে বৈঠক করে একেবারে হোম টাস্ক বেঁধে দিলেন অমিত শাহ। এলাকায় থাকতে হবে সপ্তাহে অন্তত 4 দিন, 5টি করে করতে হবে পথসভা দিনে। এসব থেকে শুরু করে একাধিক নির্দেশ দিলেন বিধায়কদের। সোজা কথায় বুঝিয়ে দিলেন, 2 মাস পারফরমেন্স দেখে তবেই দেওয়া হবে বিধানসভার টিকিট। পাশাপাশি বিজেপি সূত্রে খবর, আসন্ন নির্বাচনে একাধিক বিধায়কের আসন বদলের সম্ভাবনা রয়েছে। 2026 তৃণমূলের বিসর্জন, এটা পরিষ্কার যে ভাষায় আজকে আমাদের শ্রী অমিত শাহজি যে বার্তা দিয়ে গেলেন, আগামী এপ্রিল অবধি, মতগণনা শেষ হওয়া অবধি সব কিছু কাজ ছেড়ে দিয়ে শুধু আর শুধু ভারতীয় জনতা পার্টিকে জেতাবার জন্যে কাজ করার আদেশ দিয়েছেন। আর এটা শুধু পশ্চিমবঙ্গের জন্য না, পুরো দেশের জন্য। এটা ওনাদের দলের নিয়ম হতে পারে যে এখন যারা পথসভা করবে তারা টিকিট পাবে। আশ্চর্য কথা, সারা বছর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্লোগান, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, মানুষের পাশে থাকতে হবে। যখন 100 দিনের কাজ করার পর একটা গরিব মানুষ টাকা পাননি, তখন এই এমপি এমএলএরা কোথায় ছিলেন? বিধায়কদের পাশাপাশি এদিনের বৈঠকে দিলীপ ঘোষ, লকেট চট্টোপাধ্যায়, অর্জুন সিং, নিশীথ প্রামাণিক, দেবশ্রী চৌধুরী, সুভাষ সরকারের মতো প্রাক্তন সাংসদরাও উপস্থিত ছিলেন। সূত্রের খবর, তাঁদের উদ্দেশ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাক্তন সাংসদদের নিজের নিজের লোকসভা কেন্দ্রে অবিলম্বে আরও সক্রিয় হতে হবে। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে 2024-এর লোকসভা ভোটে যেসব প্রার্থীরা বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাঁদের প্রত্যেককেই এদিনের বৈঠকে ডাকা হয়েছিল। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন 2024-এ, তাদের মধ্যে একটা বড় অংশ 2026-এর বিধানসভায় আবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন আগামী দিনে। তাদের একটা বড় অংশই টিকিট পেতে চলেছেন। সুতরাং তারা তাদের সেই অঞ্চলে এলাকায়, বিধানসভা এলাকায় পড়ে থাকলেই শুধু চলবে না, সেখানে তিনি যেমন লড়াই করবেন, তেমনি তার কাঁধে বাকি 6টা বিধানসভা কেন্দ্রেরও দায়িত্ব আসবে। এদিন অমিত শাহর পরে পৌঁছনোয় বৈঠকে ঢুকতে পারেননি হুগলির গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। শিবাশিস মৌলিক ও দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এসআইআর আবহে অমিত শাহ এই রাজ্যে এলেন, 3 দিন ধরে থাকলেন এবং একেবারে বুঝিয়ে দিয়ে গেলেন 26 হতে চলেছে বিজেপির এই রাজ্য। এবং আজকে তিনি পোস্টও করলেন, একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর পোস্ট করেন অমিত শাহ। যে অনুপ্রবেশ নিয়ে সেই পোস্টেও তিনি সরব হয়েছেন। স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ধর্মীয় পুনর্জাগরণের কেন্দ্র হিসেবে পরিচিত পশ্চিমবঙ্গ আজ তৃণমূল কংগ্রেসের তোষণমূলক রাজনীতির ফলে অনুপ্রবেশকারীদের আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এই বিধানসভা নির্বাচনে রাজ্যকে অনুপ্রবেশকারী মুক্ত করতে এবং বিজেপি সরকার গঠনের লক্ষ্যে দলের প্রতিটি কর্মী সর্বশক্তি দিয়ে কাজ করবে।
অর্থাৎ দুর্নীতি অনুপ্রবেশ নিয়ে তিনি পোস্টেও সরব হয়েছেন আর দলীয় বৈঠকে এবং সর্বসমক্ষে তো বার্তা দিয়েছেন অমিত শাহ। আমি এখানেই কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, 24 ঘন্টা আগেই 26-এর বিধানসভা নির্বাচনে তিনি যে 2/3 আসনে জিতে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসবে বিজেপি, সেটা একেবারে পরিষ্কার করে দিয়েছেন এবং 15ই এপ্রিল সেটা পরিষ্কার বলে দিয়েছেন তিনি। 3.5 মাস যে তৃণমূলের আয়ু, সেটা একেবারে পরিষ্কার করে তিনি বুঝিয়ে দিয়ে গেলেন, বলে দিলেন যে বুকে লিখে নিন বিজেপির নাম। কেন বুকে লিখতে যাবে কেন? বিজেপি ক্ষমতায় এলে সকলের বুক ছিঁড়ে রক্ত দিয়ে লিখে দিতে হবে, মানে যেরকম ত্রিপুরা বা উত্তরপ্রদেশে করছেন? বাংলার মানুষ ভালোভাবে জানেন, আর উনার কথাবার্তা জানি না তোমরা কেন এত সিরিয়াসলি নিচ্ছ। বাংলার মানুষ, বাঙালি জনগণ সিরিয়াসলি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যা বলেছেন সেটাই আপনাকে বললাম। না, সেটাই বলছি, তো সিরিয়াসলি নেওয়ার কিছু নেই। 200 পারও বলেছিলেন 2024 মাত্র গত বছর, আজকে এই বছরের শেষ দিন, উনি বলেছিলেন 30টা আসন না 35টা আসন পাবেন, 12তে এনে থামিয়ে দিয়েছি আমরা। আগামী দিন তো শূন্য হতে চলেছেন, তো উনার কথার এত গ্রহণযোগ্য নেই। উনি আগে বলুন যে ঘুষপাইটিয়া, রোহিঙ্গা, বাংলাদেশে অনুপ্রবেশকারী এত বছরে কি করে ঢুকলো এবং কতজনকে এসআইআর এর মাধ্যমে উনি ধরেছেন, সেটা উনি তথ্য দিন, পরিসংখ্যান দিন। আর জগন্নাথ সরকার এবং অনন্ত মহারাজ ইনারা বলেছেন, একজন বলেছেন যে উনি নিজেই রোহিঙ্গা এবং ঘুষপাইটিয়া, একজন বলেছেন বিজেপির নিজের মধ্যে, বিজেপি দলের মধ্যে, বিজেপি নেতৃত্ব মধ্যে ঘুষপাইটিয়া, পাকিস্তানি এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ঢুকে আছে। আবার আরেকজন বলেছেন যে তারা ক্ষমতায় এলে এই বাংলাদেশ এবং পশ্চিম বাংলার বর্ডারটাকে তারা মুছে দেবেন এবং বাংলাদেশ 2 বাংলা এক করে দেবেন, তার মানে পুরো ঘুষপাইটি দিয়ে তারা ঢুকিয়ে দেবেন, যেটা আসামে করেছেন। আমরা জানি যে সবথেকে বেশি অনুপ্রবেশ হয়েছে 2টো জেলাতে, চিরাং এবং ধুবড়ি, দুটোই আসামে এবং বর্তমানে বিজেপির শাসিত। তো এইখানে উনি বলুন না, এই পরিসংখ্যানগুলো দিন। বাংলার মানুষ ওনার মিথ্যাচার, রবীন্দ্রনাথ সান্যাল এইসব ধরে ফেলেছে। টিটকিরি মানুষ হাসছে, উপহাস করছে ওনাকে। এবং ওনার যে বাংলার নেতৃত্ব এত সারা বছর কাজ করেননি, 365 দিন, যেটা কুণালদা বললেন, 365 দিন যারা রাজনীতিতে ছিল বা ছিল না তাদের কোনো মূল্য নেই। আগামী 2 মাস যারা মাঠে ঘাটে মুখ দেখাবে, কৃষাণু যা বলছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলছেন বা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যা বলছে, আসছেন বেশ ভালো কথা, বাংলায় শীত উপভোগ করুন, কোনো লাভ হবে না এখানে এসে এইসব বক্তৃতা দিয়ে। ভালো কথা, এই আতিথ্যটাই তো আমরা এক্সপেক্ট করি। কিন্তু ওখানে মুখ্যমন্ত্রী তো কালকে হুঙ্কার দিয়েছে যে উনি নাকি দয়া করেছেন বলে স্বরাষ্ট্রমন্ত্রী পশ্চিমবঙ্গের মাটিতে পা রাখতে পেরেছেন। এই ধরনের কি বলবো, এটা মানে এটা সৌজন্যও নয়। এই ধরনের এক দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি পশ্চিমবঙ্গে আসছেন এবং সেটা আমার মনে হয় পশ্চিমবঙ্গের গর্বের ব্যাপার। তৃণমূল সরকার নাই মনে করতে পারে না। কৃষাণু, আমি তোমার সময় হাসিও নি, আমি বরঞ্চ মুচকি মুচকি হাসছিলাম এটা দেখে তুমি কিরম অট্টহাস্য করছো অমিত শাহর কথা বার্তা। আমি তোমার সময় কথা বলিনি কৃষাণু, না না। আর দ্বিতীয়ত হচ্ছে যে আজ গতকাল বা 2 দিন ধরে একটা তো প্রেস বার্তা দিয়েছে, আর ভেতরের কি মিটিং হচ্ছে, আজকে আমরা সায়েন্স সিটিতে ছিলাম। উনি কিন্তু বারবার মানে কাউকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ না করে উনি কিন্তু বারবার একটা কথা বলে যাচ্ছেন। আজকে তো স্পেসিফিক্যালি বলেছেন যে হৃদয়ে লিখে নাও, হৃদয়ে লিখে নাও বলে কৃষাণুটা হাঁটতেই পারে। কিন্তু এখানে বিভিন্ন রকম ন্যারেশন হয়, তো যেটা তোমাদেরও আনফর্চুনেটলি মিডিয়াকেও এটা ক্যারি করতে হয়, যে দিল্লি চায় না পশ্চিমবঙ্গ জিততে, বিভিন্ন রকম সেটিং আছে। সেই জন্য উনি কার্যকর্তাদের মনে একদম বললেন যে মনে গেঁথে রাখো, আগামী 4 মাসের মধ্যে, 120 দিনের মধ্যে সরকার বদলাবে। পশ্চিমবঙ্গের মানুষ একেবারে থান ডাল লিয়া হয়, ওনার ভাষায় একেবারে স্থির করে নিয়েছে যে সরকার বদলাবে। উনি আরও বলেছেন, উনি বারবার একই কথা বলেছেন যে হ্যাঁ, করাপশন ইজ এ ভেরি বিগ ইস্যু, ইনফিল্ট্রেটেড বড় অনুপ্রবেশ বড় ইস্যু, কিন্তু পুরো সমগ্রভাবে পশ্চিমবঙ্গকে শেষ করে দিয়েছে তৃণমূল। সেই জন্য মানুষ চাইছে তৃণমূলকে সরাতে। তো ন্যাচারালি বিজেপি, উনি এটাও কালকে আবেদন করেছেন প্রেসের মধ্যে, প্রেস রিলিজের মধ্যে উনি বলেছেন, মানে প্রেস কনফারেন্সের মধ্যে উনি বলেছেন যে আর বাকি তিনটে পার্টি অ্যাকশন নিতে হবে। উনি যা কিছু বলেছেন, আমি তো বলছি, মানে মানুষের মন তো অনেক দূরের কথা, সাধারণ বাঙালি অনেক দূরের কথা, বিজেপির কর্মীদের মনে দাগ কাটতে পারেনি। তারা বলছেন যে ভাই মতুয়া, এত আমাদের ভোটারগুলো কেটে গেল, বিজেপির এই নির্বুদ্ধিতার কারণে কেটে গেল।
আরে বলছে, মতুয়াগড়ে বলছে, ঠাকুরনগরে বলছে, রানাঘাটে বলছে। ঠাকুরনগর রানাঘাটে কি বলছে বিজেপির কন্দল এবং তাতে অমিত শাহর বক্তব্য মানুষের মনে বিজেপির মনে দাগ কাটছে কে কাটতে পারেনি সেটা তো সময় বলবে। কিন্তু দেখুন এই অমিত শাহর বঙ্গ সফরে আসা এবং আজকের বৈঠকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ বিষয় হলো দিলীপ ঘোষের থাকা। একেবারে দিলীপ ঘোষকে নিয়ে আলাদা নয়, কারা কারা রইলেন সেই বৈঠকে? শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, তাদের সঙ্গে বৈঠক করলেন অমিত শাহ। এখানেই প্রশ্ন উঠছে, ফের সক্রিয় দিলীপ ঘোষ জল্পনা বাড়িয়ে অমিত শাহর সঙ্গে বৈঠক করলেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ সেই বৈঠকে রইলেন। দিলীপ দা বহুদিন পর দলের সাংগঠনিক কথা বলছিলাম দিলীপ ঘোষের সঙ্গে, তিনি মন্তব্য করতে চাইছেন। শোনার জন্য ডাকা হয়েছিল, শোনার জন্য সেটা পাঠিয়ে ডাকা হয়েছিল শোনার জন্য। আচ্ছা, বাকি যা বলা হবে সেটা হবে। দিলীপ ঘোষ কিছু মন্তব্য করতে চাইলেন না রবীন্দ্রনাথ বাবু, কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ দিলীপ ঘোষের এই বৈঠকে থাকা। কেন এই কথা বলছি? কারণ আপনারা নিশ্চয়ই খেয়াল করবেন যে লোকসভা নির্বাচনের পর থেকে প্রায় 8 মাস রীতিমতো দূরত্ব অবলম্বন করে চলেছেন দিলীপ ঘোষ এবং দলের অন্যান্য নেতারা তো বটেই। সেই সঙ্গে আজকের এই বৈঠকে দিলীপ ঘোষের থাকা এই কারণেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো। রবীন্দ্রনাথ বাবু, গতকাল যখন অমিত শাহ বলছেন যে 2 থেকে 77-এ পৌঁছে গিয়েছে রাজ্য বিজেপি, কিভাবে সেখানে তিনি একেবারে পরিসংখ্যান দিচ্ছেন। 2014 লোকসভা নির্বাচনে 17% ভোট এবং 2টো আসন পেয়েছিলাম, 2016-এ 10% ভোট, 3 জন বিধায়ক, 2019-এ 41% ভোট, 2021-এর ভোটে 77টি আসন পেয়েছিলাম। অর্থাৎ এর মধ্যে তিনি একেবারে পরিষ্কার করে দিয়েছিলেন যে বঙ্গ বিজেপির উত্থানটা। সেই কারণেই কি দিলীপ ঘোষের উপর আবার আস্থা রাখলেন তিনি? হ্যাঁ, মানে প্রথম নম্বর কথা হচ্ছে দিলীপ ঘোষকে নিয়ে আসা মানেই কেন্দ্র নেতৃত্ব বুঝিয়ে দিচ্ছে দিল্লি মনে করে যে দিলীপ ঘোষ রাজ্য নির্বাচনে একটা ফ্যাক্টর। দিলীপ ঘোষ 3টে কারণে এসছেন, মানে অমিত শাহজি যেটা বলেছেন তার ভিত্তিতে আমরা মনে করতে পারি। এক হচ্ছে আরএসএস এর ঘনিষ্ঠ যারা, তাদের আবার পুনঃপ্রতিষ্ঠা করবার একটা চেষ্টা হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে রাজ্য বিজেপির যে আদি কোর টিম ছিল তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, যাতে আদি, নবীন এবং প্রবীণ এদের মধ্যে যে দূরত্ব, সংঘাত, সেটা যাতে থেমে যায়। এবং 3 নম্বর হচ্ছে একটা মরাল বুস্ট দেওয়ার চেষ্টা হচ্ছে, যেটা মানে রাজ্য বিজেপিতে দিলীপ ঘোষ আসলেই, দিলীপ ঘোষ যে একটা ভীষণভাবে তার একটা ক্যারিজমা আছে সাধারণ নিচুতলার লোকের কাছে, এবং তিনি যে এই জায়গাগুলোকে ভেঙে দিতে পারে যে বিভিন্নভাবে, বস্তুতপক্ষে এতদিন যে শুভেন্দু নির্ভরতা ছিল, এককভাবে শুভেন্দু নির্ভর একটা দল হয়ে চলছে গত বেশ 6 মাস 8 মাস ধরে আমরা দেখতে পাচ্ছি। সেখানে যখনই বিজেপিকে দিলীপ ঘোষকে নিয়ে আসছেন তখনই কিন্তু মাল্টি সেন্টার লিডারশিপের কথা বিজেপি বলবার চেষ্টা করছে, অর্থাৎ একক কারোর নেতৃত্বে যাচ্ছে না। বিজেপি একটা সাংগঠনিকভাবে মাল্টি সেন্টার লিডারশিপের নেতৃত্বে যেতে চলেছে, সেটা পরিষ্কার করছে। এবং বটম লাইন হচ্ছে একটা মরাল বুস্ট দেওয়ার চেষ্টা করছে সাংগঠনিক লোকদের ক্ষেত্রে। আমরা অ্যাকচুয়ালি নির্বাচন মাত্র কয়েকদিন পর স্বাভাবিকভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল বলছে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করব। বিজেপি বলছে আমরা মানে একটা রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে রয়েছি যেখানে রাজ্যের 1 মাস ধরে সিপিএমের মিছিল চলল বাংলা বাঁচাও বলে। বিজেপি রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে তার কেন্দ্রীয় নেতৃত্ব আসবে, সভা করবে, একদম স্বাভাবিক। একটা ব্যাপার খুব পরিষ্কার যে এই নির্বাচনে পশ্চিমবঙ্গে একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে বর্তমান শাসক দলের যে ব্যবস্থাপনা 1.5 দশক ধরে চলছে, এর একটা পরিবর্তন। কি কারণে? কোনো দলের স্বার্থে, কোনো মতাদর্শের কারণে না। গতকালকে অমিত শাহজি শ্রদ্ধেয় স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রের দেশের, তার গুরুত্বপূর্ণ প্রেস কনফারেন্সে যে কথাটা বারবার উঠে এসছে, একটা কথাকে সম্পূর্ণভাবে সমর্থন করি। কি কথা 3টে বলেছেন? মূল 3টে কথা। 1 নম্বর হচ্ছে দুর্নীতি আমি না,
পশ্চিমবঙ্গের যত কোটি মানুষ যারা শাসক দলকে ভোট দেয় তারাও এটা বোঝে যে 15 বছর ধরে এই রাজ্যে একটা দুর্নীতির প্রাধান্য পেয়েছে, সর্বক্ষেত্রে দুর্নীতির প্রাধান্য পেয়েছে। এক, ওনার বক্তব্য। 2 নম্বর বিষয় যেটা আমি ওনার বক্তব্যকে প্রেস কনফারেন্সে সমর্থন করে বলছি, এই বক্তব্যটা তো কালকে দেখলাম উনি বামেদের অনেকটা বক্তব্য ক্যারি করলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেই বলেছিলেন যে 31 তারিখ তিনি দিল্লি যাবেন। একেবারে পূর্ব নির্ধারিত কর্মসূচি মেনেই আজকে তিনি দিল্লি গেলেন এবং নির্বাচন কমিশনের অফিসে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে বেরিয়ে এসে একের পর এক অভিযোগ করলেন। সফটওয়্যার দিয়ে চুরি চলছে ভোটার তালিকায়, 1 কোটি ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্তের অভিযোগ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, My appeal to all like-minded parties, especially the one in the opposition, कि वोटर लिस्ट में चोरी हो रहा है, सॉफ्टवेयर से चोरी हो रहा है, ईवीएम से चोरी नहीं हो रहा है, बिकॉज ईवीएम आपको चेक करने का मौका मिलेगा. You are not getting to understand what algorithm they are running and what kind of software they are using to remove 50 lakh 1 crore voters and disenfranchise them. यहीं पे चोरी हो रहा है और इसको रंगे हाथे पकड़ लिया गया है. अगर चोरी नहीं हो रहा है तो लॉजिकल डिस्क्रिपेंसीज का जो 1 करोड़ 36 लाख लिस्ट है ये रिलीज करें. यही चीज अगर कांग्रेस पकड़ लेती, आज बीजेपी हारती. यही चीज पकड़ नहीं पाया. অর্থাৎ ভোটার তালিকায় চুরি হচ্ছে, ইভিএম এ নয়, পরিষ্কার করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যে অভিযোগ তিনি করছেন শতরূপাদি মারাত্মক এবং সেটা পুরোপুরি নির্বাচন কমিশন করছে, বিজেপিকে জেতাচ্ছে। না না, অভিষেক ব্যানার্জি এখন অনেক দিন ধরে ভাবলেন কি করা যায়। রাহুল গান্ধী যেরকম করেছিল ইউপি ইলেকশনের, খুব সম্ভবত বিহার ইলেকশনের আগে নাকি পরে, প্রেস কনফারেন্স করে আজকে গিয়ে একে বলে এসছে চিফ ইলেকশন কমিশনকে যে আঙুল তুলে কথা বলবে না। কিন্তু তারপরে আমি নিজেই দেখছি সারাক্ষণই আঙুল তুলে কথা বলে যাচ্ছে, কেন আঙুলটা ওনারই একমাত্র তোলবার অধিকার আছে। যা খুশি বলুক, কিছু করা যাবে না। অনেকবার তো প্রথম থেকে এসআইআর হবে না, করতে দেবে না, ম্যান মার্কিং করো, অমুক করো, তমুক করো, করে এলো। যে কটা প্রশ্ন করতে গেছিল সবই তো বোধহয় সদুত্তর দিয়েছে, উত্তর পছন্দ হয়নি। এখন তৃণমূলের কিছু পছন্দ হয় না। এখন 12খানার রাজ্যে এসআইআর চলছে, একমাত্র এই রাজ্যে পাপিয়া। আমরাও তো বিজেপির তরফ থেকে আমরা ইলেকশন কমিশনকে বলেছিলাম লাইভ টেলিকাস্ট হোক এই হিয়ারিংগুলোর জন্য। তো এবার কেন করেনি সেটা তো ইলেকশন কমিশন উত্তর দিতে পারবে। কিন্তু এখন নতুন বায়না হয়েছে যে বাচ্চাদের যেরকম বায়না হয় আর কি, কেন BLA 2 থাকবে না, হিয়ারিং বন্ধ করে দাও। তোমরাই দেখেছো, অসিতবাবু বন্ধ করে দিয়েছে, আবার আজকে পাণ্ডবেশ্বরে জ্বালিয়ে দিয়েছে হিয়ারিংয়ের জায়গাটা। এইগুলো করার কোনো যুক্তি আছে? যতই যাই বলুক, এইবার আগামী নির্বাচন হচ্ছে তৃণমূলের বিসর্জন, এইটা হজম করতে পারছে না। সেই জন্য কৃষাণু যে কোনোদিনও কোনো সময় অন্য কাউকে ইন্টারাপ্ট করে না, আমার সময়ের মধ্যে হঠাৎ কথা বলছে, এত প্যানিক স্ট্রিকেন। অমিত শাহজি বলছে কৃষাণুর রিয়াকশন অবশ্যই নেব, কিন্তু তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনারকে, মুখ্য নির্বাচন কমিশনার গণেশ কুমারকে একেবারে নিশানা করে আর কি বলেছেন আপনাদের সামনে রাখবো। কিন্তু তার আগে পাল্টা করা বিবৃতি কিন্তু কমিশনের তরফেও এসেছে। কমিশনের কর্মীদের যেন হুমকি না দেয় তৃণমূলের জনপ্রতিনিধিরা, তৃণমূলকে এটা নিশ্চিত করতে হবে। BLO, ERO, ARO পর্যবেক্ষকদের ভয় দেখানো বরদাস্ত নয়। দুষ্কৃতীরা আইন হাতে নিলে কড়া পদক্ষেপ নেবে নির্বাচন কমিশন, হুঁশিয়ারি দেওয়া হয়েছে এভাবে নির্বাচন কমিশনের তরফে। অবিলম্বে কমিশনের মঞ্জুর করা BLOদের বর্ধিত সাম্মানিক মিটিয়ে দিক রাজ্য। তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের পর বিবৃতি কমিশনের। বহুতলে বুথে অনর জাতীয় নির্বাচন কমিশন, বহুতলগুলিতে বুথ হবেই জানিয়ে দেওয়া হয়েছে তৃণমূলের প্রতিনিধিদের। বিবৃতি দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফে। অর্থাৎ কোন রকম এই হুমকি হুঁশিয়ারি বরদাস্ত করা হবে না কৃষাণু। তৃণমূল যেন কোনোভাবেই BLO, ERO, AROদের হুঁশিয়ারি না দেয়। আজকে তো নির্বাচন কমিশনের তরফে একেবারে কড়া বিবৃতি। কেউ তো হুঁশিয়ারি হুমকি কেউ দেয়নি, কিন্তু প্রতিবাদকে নিয়ে কি হলো? তুমি শোনোনি এতদিন ধরে? একটু বলে নি। এখন কিসের ভয়ে আমার কথাতে আটকানো হচ্ছে শতরূপা? আমি কোথায়? এখন আমার কথা হচ্ছে কেউ হুমকি দেয়নি, কেউ ভয় দেখায়, কিন্তু গণতান্ত্রিক প্রতিবাদ ছিল এবং থাকবে। এটা আমাদের সংবিধান প্রদত্ত গণতান্ত্রিক অধিকার। যদি মনে করে যে এটা হরিয়ানা, উত্তরপ্রদেশ, গুজরাট বা মধ্যপ্রদেশ, যে এখানে দুটো কড়া কথা বলবো, হাসি পাচ্ছে আমার।
অন্যান্য কোটটাই পরে কথা রাজ্যে বললে কোথাও আবার কেউ কথা কিচ্ছু বলছে। বলেনি। এত ভয় কেন পাচ্ছ? ছাত্রবাদী আসবো আসবো কৃষাণুকে একটু বলতে আমি দিন, কারণ এটাই কৃষাণু বলছি। জানে ফলতা না, সিডাকল মগরাহাটে কিভাবে মাপকাঠিটা একদম বলতে দিন, সি মুরুগানকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়েছে, ঠিক বলে দিন। করেছে আজকের আলোচনায় যে যার কথাতে বলবে সে ভীত। তো আমার তুমি কথাতে বলেছো। কি ভীত হয়ে করবে? তুমি আমার সময় কথা বলেছো। তো তুমি বলছো তো এখন। ছাত্রবাদী তো প্লিজ আমি আমি এটাই বলছি যে আমরা কোনো ভয় দেখাইনি, কিন্তু গণতান্ত্রিক প্রতিবাদ প্রতিরোধ করার অধিকারও আমরা ছাড়বো না। কেউ যদি আমাদের প্রতিবাদকে, আমাদের প্রতিরোধকে, গ্রামের সাধারণ মহিলাদের, প্রান্তিক মানুষদের প্রতিবাদ, গাড়ির বনেটে চাপড়ানোকে কেউ যদি ভয় দেখানো মনে করে, সেটা তাদের প্রবলেম, আমাদের নয়। মানুষের কণ্ঠ যারা রোধ করবে তাদের এই প্রতিবাদ প্রতিরোধের সামনে পড়তে আচ্ছা হবে। কৃষাণু বাংলার বলছে এটা মাটিতে তো- জনরোষ, এটা তৃণমূলের বিক্ষোভ নয়। ছাত্রবাদী শেখ শাহজাহানকে যখন বাংলাকে আমরা সিবিআই কে মুঘল তাড়িয়েছি, আমরা ব্রিটিশ তাড়িয়েছি, আমরা পাকিস্তানিদের তাড়িয়েছি, আমরা এই মোদিদেরকেও তাড়াবো। এক সেকেন্ড, আজ গতকাল বোধহয় খুব সম্ভবত প্রেস কনফারেন্সে মাননীয় অমিত শাহ বলেছেন যে মুখ্যমন্ত্রী এবং তার দলবল সিবিআই কে বলে যে আমরা করেছি, ইসি কে বলে আমরা, ইসিআই কে, ইলেকশন কমিশনকে আমরা করেছি, হাইকোর্টকে আমরা নিয়েছি, হয়তো হেরে যাবার পর বলবে না ছাত্রবাদী এই প্রশ্ন তো সমানভাবে থাকবে, করা বিবৃতি দেওয়া হচ্ছে। এক সেকেন্ড কৃষাণু বলবেন, পরে আসবো, এই নিয়ে আমরা পরে আসবো, আলোচনা করব। শতরূপাদির কাছে আমার প্রশ্ন থাকবে যে করা বিবৃতি দেওয়া হচ্ছে নির্বাচন কমিশনের তরফে, কিন্তু কড়া পদক্ষেপ কোথায় সেটা কিন্তু এখন অবধি নজরে আসছে না। আমরা এই নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে দেখাবো মুখ্য নির্বাচন কমিশনারকে আক্রমণ করে আর কি বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কি অভিযোগ করেছেন দেখুন। बात करना शुरू की। पहली बात तो जब कोई बोल रहा था वो रोकने टोकने लग गया। He started losing his temper. मेरे तरफ उंगली उठाने लग गया। फिर मैंने बोला यू आर नॉमिनेटेड, आई एम इलेक्टेड, आपका उंगली नीचे करके बात करिए। हम लोग जो यहाँ पे बैठा हुआ है जनता का वोट से चुना हुआ है। बीजेपी के बदौलत खाली आपका एक नोटिफिकेशन का बेसिस पे मैं यहाँ पे नहीं आया हूँ। We are answerable to the people at large. You are answerable to your masters. I am answerable to the people of my state, for whom we have come here to ensure none of them are left behind from the final electoral roll when the list is published. आप उंगली नीचे करके बात करिए। उनको लगता है कि हम जो बोलेगा वो सुन लेगा। If he has the guts and gall, let him release the footage. I'm standing outside the Election Commission's office. There it goes. Nirvachan Southern Election Commission of India. Gyanesh Kumar must be hearing what I'm saying before the media now. If he has the courage, he should come down and face the media and combat and rebut every point I'm raising before the media and you today itself, without wasting any further time, rather than making selective leaks. পাল্টা কটাক্ষ বিজেপির রাহুল সিনহা, তিনি কি বলেছেন দেখুন। দেখুন, তৃণমূল কংগ্রেস চাইছে ইলেকশন কমিশনের সাথে একটা ঝগড়া লাগাতে, কারণ এমনি তো ইলেকশন কমিশনকে আটকাতে পারছে না। ইলেকশন কমিশনকে তো এটা বলতে পারছে না প্রকাশ্যে আপনারা চোর ধরা বন্ধ করুন, যে কারণে যাতে চোর ধরতে না পায় ইলেকশন কমিশন ভয় পেয়ে চুপচাপ হয়ে যায়, তার মানসিকতা নিয়ে তৃণমূল এটা করছে। কিন্তু বুঝতে পারছে না সারা দেশে তৃণমূল কংগ্রেস একটা বিন্দুর সম, একটা শস্যের দানার সম। সারা ভারতে তৃণমূল কংগ্রেসের কি আছে? আর এটা স্টেট ইলেকশন কমিশন নয়, এটা জাতীয় নির্বাচন কমিশন। বেশি গুন্ডামি করলে ওখানেই হয়তো জেলে চলে যাবে। দেবাশিস দা, আপনারা বলেন নির্বাচন কমিশনের সঙ্গে তৃণমূলের এই যে সংঘাত সেটা পুরোপুরো একেবারে একটা নাটক, একটা ছায়া যুদ্ধ। কিন্তু আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথা বললেন যে যেভাবে ভোট চুরি এত বছর হয়ে এসছে, ইভিএমে হচ্ছে না, কোথায় হচ্ছে ভোটার লিস্টে, সেটা একেবারে তৃণমূল ধরতে পেরেছে বলে তৃণমূল এইভাবে সরব হয়েছে। হরিয়ানা, মহারাষ্ট্র, দিল্লিতে মানুষ বিজেপিকে শিক্ষা দিতে চেয়েছিল, কিন্তু কংগ্রেস তো বুঝতেই পারেনি। দেখো, আমি কোনো রাজনৈতিক দলের বিষয়ে কথা বলবো না, প্রতিক্রিয়া নিয়েও কথা বলবো না, কিন্তু আমাদের রাজ্যে চুরি করা, বিভিন্ন ক্ষেত্র জুড়ে চুরি করা, এই ব্যাপারে এক্সপার্টিস যদি কোথাও থেকে থাকে তাহলে চুরি ধরার ক্ষেত্রেও তাদের কোনো বিশেষ এক্সপার্টিস থাকতে পারে। আমি কোনো দলমত রিয়াকশন নিয়ে এসব কথা বলছি না, কিন্তু যেটা মনে রাখতে হবে একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু এখনও পর্যন্ত বারে বারে তার দুর্বল অবস্থানটাকেই পাবলিকের সামনে নিয়ে আসছে।
কারণ আমাদের রাজ্যে গত 1.5 দশকে পঞ্চায়েত থেকে লোকসভায় যেরকম সাধারণ মানুষের ভোট চুরি হতে আমরা লক্ষ্য করেছি, কারণ মানুষ ভোট দিতে পারে না, তিনি ফ্ল্যাট বাড়ি আবাসনেই থাকুন আর গ্রাম বাংলার আমজনতায় থাকুন, একটা বিপুল অংশের মানুষ ভোট চুরি যায়, মাফিয়া ফ্লেক্সিং মানি পাওয়ার দিতে দেয় না, মাসেল পাওয়ার দিতে দেয় না। একই জায়গায় বারবার করে প্রশ্ন উঠছে যে নির্বাচন কমিশন এত টুইট করেন কেন, যখন একটা সিভিল সার্ভেন্ট, নির্দিষ্টভাবে দায়িত্বপ্রাপ্ত সিভিল সার্ভেন্ট নির্বাচনের কাজে যুক্ত রয়েছে, মাঠে নেমে লড়াই করতে বলছেন, কিন্তু আপনার কি মনে হয় নির্বাচন কমিশন কেন আনরুলি অ্যাটিটিউডের ব্যাপারে পদক্ষেপ নিতে পারছে না? আমাদের রাজ্যে 12টা জায়গায় এই এসআইআর এর কাজ এই মুহূর্তে চলছে। আমাদের রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক অবস্থান থেকে যেভাবে হিংসার বক্তব্য প্রতিদিন ছড়ানো হচ্ছে, কেন নির্বাচন কমিশন নির্দিষ্টভাবে পদক্ষেপ নিতে পারছে না? এই কারণে নির্বাচন কমিশনের বিরুদ্ধে কিন্তু সাধারণ মানুষ প্রশ্ন তুলছে। এখানে বিজেপি, তৃণমূল এগুলো সেকেন্ডারি ব্যাপার। প্রত্যেকটা দেশের প্রত্যেকটা আঞ্চলিক দলের নেতার, জাতীয় দলের নেতার নির্বাচন কমিশনের সাথে দেখা করে বক্তব্য জানানোর অধিকার রয়েছে। সুতরাং কে যাচ্ছেন কি যাচ্ছে না ওটা ইম্পর্টেন্ট বিষয় না। ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে নির্বাচন কমিশন এই কাজটা করবার সময়, কাজটা যেদিনকে শেষ হবে সেদিনকে যেন এই রাজ্যের যে কটা মানুষের ভোটার তালিকার নাম থাকার কথা ছিল সে কটা মানুষের নাম নিশ্চিতভাবে থাকতে পারে। যেটা এক অভিযোগ অবশ্যই একটা জায়গায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে উঠছে, যে সমস্ত প্রবীণ নাগরিক, বিশেষভাবে সক্ষম নাগরিক, তাদেরকে বাড়িতে গিয়ে যেরকমভাবে ডাউট থাকলে ডাউটকে ক্লিয়ার করবার কথা, কেন তাদেরকে একদম তাদের অফিস পর্যন্ত এসে তাদের এই প্রুভ করতে হচ্ছে? এই জায়গায় নির্বাচন কমিশন সময় বুঝে, আমরা যেটা লক্ষ্য করেছি, নির্বাচন কমিশন প্রেস কনফারেন্স হওয়ার পর থেকে আজকে পর্যন্ত কাজগুলো করছেন, ল্যাক কাজ করছে, অনেক পরে পরে গিয়ে কাজ করছে। কেন সেটাকে তারা আগের থেকে পারসিভ করে এই কাজটাকে যথেষ্টভাবে ঠিক মতন করে উঠতে পারছে? ইলেকশন কমিশন কেন করছে না সেটা তারা আমি উত্তর দিতে পারবো না, আমি দেবও না। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে কৃষাণুগুলো কোথাও কেউ কাউকে থ্রেটেন করেনি, এটা কিন্তু আমরা সাধারণ মানুষ যারা, আমি বিজেপির তো আমি অবভিয়াসলি বিজেপি স্পোক্সপারসন বিজেপির কথা বলবো, কিন্তু চ্যানেল দেখিয়েছে, বিভিন্ন টেলিভিশন তোমাদের তো দেখিয়েছে কিভাবে সি মুরুগনের গাড়িতে চাপড়ে চাপড়ে কি বলছে তারা, এসআইআর নিয়ে তাদের কোনো সমস্যা নেই, তারা বলছে বিজেপির লোকজন কেন কেন্দ্র বঞ্চনা করছে, সেটা কি ইলেকশন কমিশন উত্তর দেবে? তো তাহলে তো বোঝাই যাচ্ছে যে তারা কাদের লোক। বিভিন্ন জায়গায় এই ঘটনা ঘটেছে, ম্যান মার্কিং থেকে আরম্ভ করে সমস্ত সময় বিএলওদের হ্যারাস করা। আমার না, এখন বিষয়টা হচ্ছে যে এই যে ইলেকটোরাল রোলে চুরি হচ্ছে, রাহুল গান্ধী অনেক পরে, সব থেকে আগে ফেব্রুয়ারি মাসে, এই বছর 2025 সালের ফেব্রুয়ারি মাসে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমার নেত্রী বলেছিলেন যে চুরি হচ্ছে, এবং তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন যে বাংলার ইলেকটোরাল রোলে হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশে হচ্ছে। কিরম ভাবে তোমরা নাম রিমুভ করছো তার আগে বলে দি, আমি বলি, তোমার সময় বলবে, এত ভুইতো কেন তুমি? এখন বিষয়টা কি হচ্ছে, আমরা সেই দিন পরিষ্কার করে দেখিয়েছিলাম যে হরিয়ানার ভোটার, গুজরাটের ভোটার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের ভোটারকে কিভাবে বাংলার ইলেকটোরাল রোলে ঢোকানো হয়েছে। তারপরে রাহুল গান্ধী বা বিরোধী অনেক নেতা করতে পারেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা এসআইআর এর প্রথম যে ডিসক্রিপেন্সি, যেটাকে বলা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি, যার কোনো ব্যাখ্যা নেই, তার কোনো ডেফিনেশন নেই, যেটা বলতে পারছে না, তালিকা দিতে পারছে না, সেটা বলুন। মৃত মানুষ একটা তালিকা হতে পারে, যে মানুষ মাইগ্রেটেড সেটা তালিকা হতে পারে। 1,36,00,000 লোকের নাম সামনে আনতে বলেছে, কিভাবে হয়েছে তালিকা দিতে বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের এই তালিকা সামনে আনা উচিত, সে তো ইলেকশন কমিশন ডিসাইড করবে। না, আপনি দল হিসেবে কি মনে হয়? না, এক সেকেন্ড, এখানে মামদুবাজি সেটারও ইলেকশন কমিশন ডিসাইড করবে, এবং কি ব্যবস্থা নেয় ইলেকশন কমিশন। একদম, নির্বাচন কমিশন আমরা এখনো অবধি দেখেছি যা ব্যবস্থা সমস্ত হাতে কলমে হয়েছে, রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে, রিপোর্ট পাঠানো হয়েছে, কিন্তু কাগজে কলমে হয়েছে, কিন্তু কড়া পদক্ষেপ কোথায়? অবশ্যই এই বিষয় নিয়ে রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, কিন্তু তার আগে দেখাবো BLA 2দের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন, যে BLA 2দের থাকতে দিতেই হবে হিয়ারিং এর সময়। দেখুন, उन्होंने बोला कि आपके BLA 2 क्यों हियरिंग मेन्यू में जाएगा? मैंने बोला क्यों नहीं जाएगा? अगर BLA 2 बूथ में बैठ सकता है, पोलिंग स्टेशन में बूथ का एजेंट बैठ सकता है पार्टी का, जब आप इन्यूमरेशन फॉर्म डिस्ट्रीब्यूट कर रहे हैं तब BLO के साथ BLA 2 जा सकता है, तब हियरिंग में BLA 2 क्यों नहीं जाएगा? बोला नहीं जाना चाहिए। मैंने बोला ठीक है, नहीं जाएगा, आप सर्कुलर इशू करो। बोला मैं सर्कुलर इशू नहीं करूंगा। मैं बोला सर्कुलर इशू नहीं करेगा तो BLA 2 रहेगा।
अब ये जो जोर जबरदस्ती मानसिकता, वो सर्कुलर इशू इसलिए नहीं कर सकता क्योंकि सर्कुलर विल बी चैलेंज्ड इन द कोर्ट ऑफ लॉ। अगर आप ओरली बोलते हैं उसका कोई वैल्यू नहीं है। तो अगर इलेक्शन कमीशन को लगता है कि हमें BLA 2 नहीं रहेगा, और मैं ये दोबारा दोहराना चाहता हूं, यही सब गलती कांग्रेस ने किया है। आम आदमी पार्टी दिल्ली में पकड़ नहीं पाया, बिहार में RJD कांग्रेस पकड़ नहीं पाया, इसलिए बीजेपी 88% का स्ट्राइक रेट लेके जीता है। আমরা বিভিন্ন জায়গায় দেখেছি রবীন্দ্রনাথ বাবু একের পর এক বিধায়ক তারা গিয়ে হিয়ারিং এর সময় বাধা দিচ্ছেন, বলেছেন যে BLA 2 যদি এই হিয়ারিং এর সময় না থাকে তাহলে একদম শুনানি বন্ধ হয়েছে, সেটাও আমরা দেখেছি সেই হুমকি হুঁশিয়ারি। তো সেই অনুযায়ী শুধু সার্কুলার জারি করে কি হবে? কড়া পদক্ষেপ লাগবে তো নির্বাচন কমিশনের, না হলেই সি মুরুগানের উপর হামলা, বিক্ষোভ, একজন IAS অফিসার তিনি আক্রান্ত হচ্ছেন, দুদিন পেরিয়ে গেল এখন অবধি কোনো পদক্ষেপ নজরে আসছে না। দেখুন, প্রথম কথাই বলি যে সাংসদ হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিঃসন্দেহে উচিত ছিল যে সুপ্রিম কোর্টে যাওয়া। তিনি ঝগড়া করছেন, তারা বলছেন তাদের কনস্টিটিউশনাল রাইট আছে, তারা কিভাবে কন্ডাক্ট করবেন ইলেকশন, এবং ইলেকটোরাল রোল প্রিপেয়ার করবার দায়িত্ব, মানে সুপারিনটেন্ডেন্স, ডিরেকশন এবং কন্ট্রোল করবার ক্ষমতা ইলেকশন কমিশনের হাতে আছে 324 ধারা অনুযায়ী। সুতরাং তারা একটা নির্দেশনামা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ERO ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসারের কাছে পাঠিয়ে দিয়েছে, SPর কাছে পাঠিয়ে দিয়েছে। এবার তারা যদি এই সার্কুলার বের করতে হবে, এটা যদি মনে হয় যে তার কাছে যুক্তিযুক্ত, নিঃসন্দেহে মনে করতে পারে। তো তিনি একটা ডেমোক্রেটিক মানুষ, যে ডেমোক্রেসির জন্য লড়ছেন বলছেন, তো সুপ্রিম কোর্টে কেন যাচ্ছেন না? সুপ্রিম কোর্টে গিয়ে সঙ্গে সঙ্গে বন্ধ করে দিন, উনি বন্ধ করে দিন, এই হিয়ারিংটাকে বন্ধ করে দিন। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে পলিটিক্যাল ওভাররিচ এবং পলিটিক্যাল ইন্টারফেয়ারেন্স যেন এতে না থাকে। আপনি ভাবুন, ভোটারদের প্রাইভেসি আছে, আমি কেন অ্যালাউ করব? আমার তথ্য 5টা পার্টির লোক ওখানে বসে যাচাই করবে। আমার ধরা যাক আমার ডিভোর্স হয়েছে, তারপর আমি বিয়ে করেছি, সমস্ত এই যে সমস্ত কিছু, বা আমার বাবার কোনো একটা ঘটনা আছে, এগুলো কেন ওখানে গিয়ে 5টা পার্টির লোক তারা বসে করবে? আমি একটু জানতে চাইছি, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের বক্তব্যের সপক্ষে ব্যাখ্যা দিচ্ছেন যে ভোটের সময় যদি এজেন্ট থাকতে পারে, দলীয় এজেন্ট, তাহলে কেন হিয়ারিং এর সময় থাকবে না? বিএলওর সঙ্গে যদি BLA থাকতে পারে তাহলে ভোট ইজ নট এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস, বাট দিস ইজ এ কোয়াসি জুডিশিয়াল প্রসেস, যাতে ইলেকশন কমিশন মনে করছে যে এর হিয়ারিং এ থাক, মানে একে ডাকা উচিত, এর যোগ্যতা আছে কি না আছে যাচাই করা দরকার। ভোট তো সবাই জানে, আমাকে তো জানতে হবে সে বহিরাগত কিনা, সে অন্য দেশের নাগরিক কিনা, এগুলো তো জানতে হবে। সেটা যদি আপনার মনে হয় যেটা যুক্তিযুক্ত নয়, তার জন্য কোর্ট আছে, কোর্টেই তো কেসটা চলছে, কোর্টে যাওয়ার, কোর্টে কেস চলছে, পলিটিক্যাল ওভাররিচ বাইরে রাখুন, কোর্টে কেসটা চলছে, কিন্তু নির্বাচন কমিশন ওই সার্কুলারটা দিলে আমরা তো দেখাতে পারবো যে নির্বাচন কমিশন এটা দিবে না। এখানে কিন্তু এই রবীন্দ্রনাথ বাবু একটু বিরত করুন। কৃষাণু, তুমি বলছো খুব সত্যি কথা, একটা বিষয় কৃষাণুকে আমি একটু বিরত করছি। কৃষাণু একদম ঠিক কথা, তুমি যে অফিসিয়াল প্রসেসের কথা বলছো সত্যি তো, তাহলে রাজনৈতিকভাবে এই হুমকি হুঁশিয়ারি কেন? তাহলে কোর্ট আদালতের উপর ভরসা রেখে কেন অপেক্ষা করছো না কেন? সেটাই তো, আদালতে যখন আমরা নেক্সট হিয়ারিং এ যখন এক মিনিট সেই কাগজটা তো, তখন আদালত বলবে এরকম করে বিজ্ঞপ্তি নির্বাচন কমিশন ইস্যুই করে। এক মিনিট বলে রাখি রবীন্দ্রনাথ, আপনি শুনেনি, ERO ইলেকটোরাল রোল অফিসার ভারতবর্ষের ইলেকশন প্রসেসে সংবিধান প্রদত্ত নিয়ম অনুসারে একমাত্র EROর অধিকার আছে কাউকে কোনো নোটিশ ইস্যু করা এবং সেই নোটিশের ভিত্তিতে সে শুনানি করবে। ERO ছাড়া কি করে? শুনে নাও না, চাচ্ছে না, আরে শুনে নাও না কথাটা, আবার শুনে নাও না কথাটা। এই বিষয়টা তুমি সাংবিধানিক কার কোন ভূমিকা আছে, ঠিক আছে, প্রশ্নটা সেটা নয়, প্রশ্নটা হচ্ছে যে তোমরা তাহলে আদালতে গিয়ে মামলা করে তোমরা যখন বলছো হচ্ছে, তাহলে সেটা রায়ের জন্য অপেক্ষা না করে এই রকম ভাবে হুমকি হুঁশিয়ারি দিয়ে বন্ধ করে সাধারণ মানুষকে তো হয়রানির মধ্যে ফেলা হচ্ছে। যে সাধারণ মানুষের কথা বলছো, সেই সাধারণ মানুষ তো হয়রানির মধ্যে। ছাড়া কি করে মেশিন কি করে আপলোড করা হচ্ছে,
ওরা আবাস যোজনার একটা টাকা দিয়ে দেওয়া হয়েছে, সেই শংসাপত্র আপলোড করতে গিয়ে দেখা যাচ্ছে আপলোড নিচ্ছে না। তো আপলোড নিচ্ছে না, তারা যে বলুক যে আপলোড নিচ্ছে না। আরে বাবা, নির্বাচন কমিশন পরশুদিনই বিজ্ঞপ্তি জারি করেছে যে হার্ড কপি যাদের আছে তাদেরকে যদি নোটিশ ইস্যু করে দেওয়া হয়ে থাকে সেগুলো ফেরত দিতে হবে। তার মানে নির্বাচন কমিশন স্বীকার করছে যে ডিজিটালি কাজটাতে ভুল ভ্রান্তি আছে। আরে বাবা, নির্বাচন কমিশন বলছে যে যাদের হার্ড কপি, রাজনৈতিক আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যেও মানুষের দুর্ভোগের কিন্তু শেষ নেই, কিভাবে তাদের হয়রান হতে হচ্ছে দেখাবো সেই ছবি আপনাদের। অনেক দিন ধরে এসেছি এখানে, ভোট দিয়ে এখানে নাগরিক হয়েছি। হ্যাঁ, তা সত্ত্বেও আমাকে কেন হিয়ারিং করে বিডিও অফিসে, আমি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে পারবো? হ্যাঁ, এই সময় করে আমাকে খুব কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার তা সত্ত্বেও কি আমি কি ভোট দিতে অধিকার পাবো না? এখন কি মনে হচ্ছে আপনার? আমার শরীর খুব অসুস্থ মনে হচ্ছে। এই কনকনে ঠান্ডার মধ্যে একজন বৃদ্ধার এই অবস্থা, এই সমস্যাটা এড়ানো সম্ভব হতো না? শতরূপাদি, দেখো, ইলেকশন কমিশন কালকে একটা নোটিফিকেশন দিয়েছে, সেটা নিয়ে তোমরা আলোচনাও করেছো যে 85 উপরে এটা নিয়ে কালকে ঠিক করে হবে না। সেটা তো আমি উত্তর দিতে পারবো না, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। পুরুলিয়ায় পরশুদিন একজন মহিলা আল্লাদি বাউরি এই আরও গিয়ে হিয়ারিং করে এসছে। তো এগুলো হচ্ছে, এমন নয় যে হচ্ছে না। আনফর্চুনেটলি মানে এর আমার ডেফিনেটলি সমবেদনা আছে, যিনি এত বয়স্ক মহিলা উনি ওইখানে এসছেন আছে, কিন্তু ইলেকশন কমিশনারে আমি কথা বলতে পারবো না। আমি যেটা বলছি যে এরা যে এত চিৎকার করছে, ওখানে গিয়ে দিল্লি গিয়ে নাটক টাটক করে রাস্তায় নেমে নাটক করছে, আমরা বিজেপির তরফ থেকে কিন্তু প্রত্যেকবারই মানে বহুবার বলেছিলাম যে এই যে এন্টায়ার হিয়ারিং লাইভ টেলিকাস্ট হোক, তাহলে যেখানে কোনো ঝামেলাই হতো না। দুটো কথা, এক নম্বর হচ্ছে যে এই প্রবীণ নাগরিক, অসুস্থ মানুষ, প্রবীণ মানুষ, বিশেষভাবে সক্ষম, এই ব্যাপারে নির্বাচন কমিশন আরও সেন্সিটিভ হোক, আর সময় নষ্ট না করে পারলে কাল পারলে পরশু থেকে এই মানুষজনের বাড়িতে গিয়ে এই ভোটার লিস্টের ইনক্লুশনের ব্যাপারটা কনফার্ম করুন। আর দুই, এই কথাটা বলছি যে স্কুল সার্ভিস কমিশন যেরকম টেন্টেড এবং আনটেন্টেড এই জায়গাটা নিয়ে কাটিয়ে দিল, তালিকাটাকে স্পষ্টভাবে বের করে উঠতে পারলো না। নির্বাচন কমিশনের উচিত যে তারা যে যে পদক্ষেপগুলো করছে, আমাদের রাজ্যে নয় টেন্টেড আনটেন্টেড স্কুল সার্ভিস কমিশনের মাস্টারমশাই নিয়েও দুর্নীতি, চুরি এসব হয়েছে, কিন্তু নির্বাচন কমিশন যে আমাদের রাজ্যে 15 বছরের চুরির মতন কিছু কারচুপি করছে না, তার জন্য তাদের ফার্মলি সমস্ত বিষয়গুলো আরও এক্সপ্লানেটরি ফর্মে, আরও ডেটাবেসকে স্বচ্ছ হয়ে মানুষের কাছে নিয়ে আসতে। এসআইআর নিয়ে কারো কোনো আপত্তি নেই, একেবারে স্বচ্ছ বৈধ ভোটার থাকুক সেই তালিকায়, প্রত্যেকেই সেটা চাইছেন, কিন্তু মানুষের দুর্ভোগ যেন না হয়, বারবার সেই কথাটা বলতেই হচ্ছে। আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।